গুজরাটের এক অন্ধকার গলি যেখানে আইন কানুনের তোয়াক্কা না করেই লুকিয়ে তৈরি করা হয় লাল পানি। আমাদের এই গল্পের হিরো, যার নাম রাইস, ছোটবেলায় সে এমনই এক আড্ডায় কাজ করত। গুজরাটে লাল পানি কেনা বেচা দুটোই অপরাধ, কিন্তু কাগজে কলমে আইন থাকলেও সেখানে প্রতি বছর প্রায় 25,000 কোটি টাকার লাল পানির ব্যবসা চলে। আর এই অসম্ভব কাজটা সম্ভব হতো না যদি সেখানে রাইজের মতো কেউ না থাকতো। 2017 সালে মুক্তি পাওয়া রাইজের গল্প আজ আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করব, তবে একটু ধৈর্য ধরুন, কারণ আমাদের বলিউড বাদশা শাহরুখ খানের এন্ট্রি হতে এখানে কিছুটা সময় লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে ঝটপট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের একদম শুরুতে আমরা দেখতে পাই রাইসকে, যে তার বেস্ট ফ্রেন্ড সাদিককে নিয়ে স্কুলে যায়। ক্লাসে ম্যাডাম যখন তাকে বোর্ডে লেখা শব্দগুলো পড়তে বলে, তখন চোখের দৃষ্টি দুর্বল হওয়ার কারণে সে কিছু দেখতে পাচ্ছিল না। ফলাফল হিসেবে কপালে জোটে শিক্ষকের হাতের মার। রাইসের মা তখন তাকে নিয়ে চশমা বানাতে যায়, তখন দেখা যায় তাদের কাছে টাকাও নেই। কিন্তু রাইসও ছিল একরোখা জেদি, চশমা ছাড়া সে স্কুলে যাবেই না। তাই মাঝরাতে সে আর সাদিক মিলে এক দুঃসাহসিক কাজ করে বসে। তারা চুপিসারে এক সরকারি অফিসে ঢুকে পড়ে এবং সেখানে মহাত্মা গান্ধীর মূর্তির চোখে থাকা ফ্রেমটা খুলে নিয়ে আসে। আর সেখানে পুলিশকে আটকাতে রাইস অদ্ভুত এক বুদ্ধি করে। সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে শীষ বাজাতে শুরু করে, আর সেই সংকেত পেয়ে লাল পানির কারবারিরা সব মাল লুকিয়ে ফেলে। পুলিশ সেখানে পৌঁছে কিচ্ছু খুঁজে পায় না। রাগ সামলাতে না পেরে এক পুলিশ অফিসার ছোট্ট রাইসকে চর মেরে বসে। তখনই রাইসের মা এসে তাকে আগলে নেয়। পুলিশ অফিসার যখন তাদের আজে বাজে কথা বলছিল, তখন রাইসের মা বুক ফুলিয়ে এক ঐতিহাসিক কথা বলেন, যেটা হলো কোনো ধান্দাই ছোট নয়, আর ধান্দার থেকে বড় কোনো ধর্ম নেই। সেই রাতে ঘুমানোর আগে রাইস তার মাকে জিজ্ঞাসা করে, আসলেও কি কোনো ব্যবসা ছোট নয়? মা তাকে বুঝিয়ে বলেন, ব্যবসা ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ না সেটা দিয়ে কারো ক্ষতি হচ্ছে। পরদিন সকালে রাইস সিদ্ধান্ত নেয় সে আর ছোটখাটো দেশি কারবার করবে না। সে সাদিককে বলে তারা এখন জয়রাজ শেঠের কাছে যাবে, যে পুরো এলাকায় বিদেশি লাল পানির একছত্র আধিপত্য করে। রাইসের স্বপ্ন এখন অনেক বড়, আর সেই লক্ষ্যেই সে জয়রাজের সাথে হাত মিলিয়ে বড় খেলায় নামার প্রস্তুতি নেয়। এখান থেকেই শুরু হয় এক সাধারণ ছেলের বড় ডন হয়ে ওঠার রোমাঞ্চকর একটা জার্নি। যখন রাইস আর সাদিক জয়রাজ শেঠের ডেরায় গিয়ে হাজির হয়, জয়রাজ শেঠের লোক তাদের পরিচয় করিয়ে দিতে বলে যে এই পিচ্চিগুলো আগে ইলিয়াসের হয়ে কাজ করত। চশমা পরার কারণে সে রাইসকে ব্যাটারি বলে খেপাতে শুরু করে, কিন্তু রাইস দমে যাওয়ার পাত্র নয়। সে খুবই শান্ত মাথায় লাল পানির বোতলগুলোর উপর খবরের কাগজ পেঁচিয়ে সেগুলো স্কুলের ব্যাগের ভেতর এমনভাবে লোড করে যে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। ঠিক তখনই সেই লোকটা আবারও তাকে নিয়ে মশকরা করলে রাইস তার জ্যামিতি বক্সের কম্পাস বের করে লোকটার পেছনে সজোরে গেঁথে দেয়। শুধু তাই নয়, যাওয়ার সময় খুব ঠান্ডা গলায় ওয়ার্নিং দিয়ে যায়, ব্যাটারি নেহে বলনে কা। কারণ রাইসের কাছে আত্মসম্মানটাই সব। স্কুলের ব্যাগ পিঠে থাকায় পুলিশও তাদের সন্দেহ করে না, আর এভাবেই রাইসের বুদ্ধিতে জয়রাজের মাল নিরাপদে পৌঁছে যায়। রাইসের এই সাহস আর ট্যালেন্ট দেখে জয়রাজ মুগ্ধ হয়ে যায় এবং পরদিন থেকেই তাদের নিজের দলে পাকাপাকিভাবে কাজ দিয়ে দেয়। এরপর সময় দ্রুত বয়ে যায়। দেখতে দেখতে সাদিক আর রাইস এখন টকবগে যুবক, আর জয়রাজ শেঠের চুল পাকা ধরেছে। এই দীর্ঘ সময় রাইস হয়ে উঠেছে জয়রাজের সবচেয়ে বিশ্বস্ত আর ডান হাত। ঠিক সেই মুহূর্তেই পর্দায় ঘটে আমাদের কিং খান অর্থাৎ শাহরুখ খানের ধামাকা এন্ট্রি। ঘটনাটা ঘটে যখন এক পুলিশ অফিসার জয়রাজের লাল পানির ট্রাক আটকে দেয় এবং ট্রাকের চাকার হাওয়া ছেড়ে দেয়। রাইস সেখানে এসে খুব শান্তভাবে পুলিশ অফিসারের পকেটে ঘুষের টাকা গুজিয়ে দিয়ে বলে, হিসাব বরাবর। কিন্তু অফিসার যখন তাকে অপমান করার চেষ্টা করে, রাইস তার আসল রূপ দেখায়। তাকে টেনে হিচড়ে ট্রাকের চাকার কাছে নিয়ে যায় এবং তাকে দিয়ে চাকায় পাম্পার দিয়ে হাওয়া ভরায়। রাইস তাকে বুঝিয়ে দেয় যে তার কাছে তার আত্মসম্মানটাই সব থেকে বেশি, অর্থাৎ ভালো ভালো ব্যবসা করতে দিলে সবারই লাভ। সেই রাতেই রাইসের মনে বড় কিছু করার জেদ চাপে। সে জয়রাজকে বলে যে সে তার থেকেই 1 লাখ টাকার মাল কিনবে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই। সে কেবল বিশ্বাসের উপর মাল চায়। এটা শুনে জয়রাজের বন্ধুরা হো হো করে হাসতে শুরু করে, কারণ এই লাইনে টাকা ছাড়া কথা চলে না। তবে বহু বছর বিশ্বস্ততার সাথে কাজ করায় জয়রাজ তাকে একটা সুযোগ দেয়। সে রাইসকে মাত্র 72 ঘন্টা অর্থাৎ 3 দিন সময় দেয় টাকা জোগাড় করার জন্য। রাইস ঘড়ির দিকে তাকিয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করে, কারণ এবার কথা উঠেছে তার ইজ্জতের ওপর। বাসায় ফেরার পথে রাইসের বাইকের সাথে এক লোকের প্রায় অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। ওই লোকটার কাছে একটা ছাগল ছিল। সে জানায় যে এখন ঈদের সময় চলছে, আর একটা ভালো ছাগল বাজারে 5 থেকে 10 হাজার টাকায় বিক্রি হতে পারে। এই সামান্য তথ্যটাই
রাইজের মাথায় একটা মাস্টার প্ল্যান খেলে দেয়। সে দ্রুত নিজের মহল্লার এক শোরুমে যায় এবং টেস্ট ড্রাইভের বাহানায় একটা দামি গাড়ি নিয়ে বের হয়। জামানত হিসেবে সে নিজের পুরনো মোটরসাইকেলটা সেখানে রেখে আসে। সেই নতুন গাড়িটা নিয়ে সে সোজাসুজি শহরের বাইরের এক বড় ব্যবসায়ীর কাছে চলে যায়। 1 লাখ টাকা দামের সেই ঝকঝকে গাড়িটার বিনিময়ে রাইজ ওই ব্যবসায়ীর কাছ থেকে এক ট্রাক ভর্তি ছাগল নিয়ে নেয়। রাইজের কাছে এখন কোনো নগদ টাকা নেই ঠিকই, কিন্তু এক ট্রাক দামি ছাগল আছে যা দিয়ে সে তার জীবনের সব থেকে বড় জুয়াটা খেলতে যাচ্ছে। রাইজের এই তীক্ষ্ণ বুদ্ধি আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাকে সাধারণ অপরাধী থেকে কিং মেকার হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। রাইজের কাছে এখন 1 লাখ টাকার ছাগল আছে ঠিকই, কিন্তু সে জানে এই ছাগলগুলো যদি সে স্থানীয় বাজারে বিক্রি করে তবে খুব একটা লাভ হবে না। তাই সে সাদিককে নিয়ে সোজাসুজি পাড়ি জমায় মুম্বাইয়ের উদ্দেশ্যে। রাইজের হিসাব ছিল পরিষ্কার কুরবানির ঈদের সময় মুম্বাইয়ের বাজারে এক একটা ছাগলের দাম কয়েক গুণ বেড়ে যায়। মুম্বাইয়ের বিশাল এক বকরা মন্ডিতে গিয়ে যখন তারা হাজির হয় তখন সেখানকার স্থানীয় এক মস্তান তাদের কাছে পারমিশন বা হপ্তা দাবি করে। রাইজ খুব বিনয়ের সাথে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কেবল 2-4 পয়সা কামাতে এসেছে, এতে সবারই মঙ্গল হবে, কিন্তু ওই লোকগুলো উল্টো রাইজকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। আর ঠিক সেই মুহূর্তেই এক লোক রাইজকে ব্যাটারি বলে গালি দিয়ে বসে। ব্যাস রাইজের মাথার রক্ত একদম চড়ে যায়। সেখানেই শুরু হয় এক এলাহি কাণ্ড। রাইজ আর সাদিক দুজনে মিলে পুরো মার্কেটে তহলকা মাচিয়ে দেয়, কিন্তু তারা ছিল মাত্র 2 জন আর প্রতিপক্ষ ছিল শত শত। মারপিটের এক পর্যায়ে এক ব্যক্তি রাইজের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে আবারও ব্যাটারি বলে ডাকে। রাইজ এক ঝটকায় তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে চোখে চোখ রেখে গর্জে ওঠে, ব্যাটারি নেহে বলেগা। এরপরই ধস্তাধস্তিতে রাইজ জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যাবেলা নামাজ শেষ হওয়ার পর ওই এলাকার বড় ভাই, যার নাম মুসা, সে রাইজকে নিজের দরবারে ডেকে পাঠায়। মুসা কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে, ছাগল তো বাঘের খাবার, এটা দিয়ে ব্যবসা চলে না। তোর এই ছাগলগুলো এখন আমার লোকজনের বিরিয়ানি হয়ে পেটে চলে গেছে, এখন বল তুই এটা কিভাবে শোধ করবি। রাইজ এক মুহূর্ত দেরি না করে তার মায়ের সেই বিখ্যাত সংলাপটা বলে দেয়, কোনো ধান্দাই ছোট নয়, আর ধান্দার থেকে বড় কোনো ধর্ম নেই। রাইজের এই নির্ভীক চাহনি আর মুখের কথা শুনে মুসা মনে মনে বেশ ইমপ্রেসড হয়। যাওয়ার সময় রাইজ যখন মুসার কাছে নিজের জন্য 1 প্লেট বিরিয়ানি চেয়ে নেয় তখন মুসা হো হো করে হাসতে থাকে। এরপর ট্রেনের কামরায় বসে 1 লাখ টাকার সেই দামি বিরিয়ানি খেতে খেতে রাইজ আর সাদিক ফিরে আসে, কিন্তু তারা তখনও জানতো না তাদের ভাগ্য কত দ্রুত বদলে যাচ্ছে। বাড়িতে পৌঁছানোর পর হঠাৎ এক লোক এসে তাদের সামনে টাকা ঠাসা একটা ব্যাগ তুলে ধরে। লোকটা জানায় যে মুসা ভাই তাদের ওপর খুশি হয়ে টাকা পাঠিয়েছেন। রাইজ প্রথমে টাকা নিতে অস্বীকার করে, কারণ সে ভিক্ষে চায় না। তখন লোকটা নিজের পরিচয় দেয়, আমার নাম নবাব, আমি মুসা ভাইয়ের ডান হাত। ভাই বলেছেন তোমার ওই ধান্দা আর ধর্ম নিয়ে বলা কথাটা তার খুব পছন্দ হয়েছে। এই টাকাটা তোমার ওই ছাগলগুলোর দাম। মূলত মুসা রাইজকে পরীক্ষা করছিল, যদি রাইজ ভয় পেয়ে মুসার পায়ে পড়তো তবে নবাব সেখানেই তাকে খতম করে দিত। কিন্তু রাইজের সততা আর সাহস তাকে মুসা ভাইয়ের নেক নজরে নিয়ে আসে। টাকা পাওয়ার পর রাইজ সব থেকে আগে তার মায়ের কবরে গিয়ে চাদর চড়ায়। সেখানে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করে, আমি আজ থেকে নিজের ধান্দা শুরু করেছি, আমি কথা দিচ্ছি এই কাজ করতে গিয়ে আমি কখনো কারো ক্ষতি হতে দেব না। এরপর শুরু হয় রাইজের জয় জয়কার। সে সরাসরি সেই ডিলারের কাছ থেকে বিদেশি লাল পানির ডিল নেয়, যেখান থেকে বড় বড় শেঠরা মাল নিত। খুব অল্প সময়ের মধ্যে রাইজের কারবার চারদিকে ছড়িয়ে পড়ে। সে এখন অঢেল টাকার মালিক, কিন্তু তার নীতি এখনো এক, সে কেবল ব্যবসা করবে, কারো জানমালের ক্ষতি করবে না। গল্প যখন একদম তুঙ্গে ঠিক তখনই ফতেপুর থেকে 235 কিলোমিটার দূরে এক জমকালো পার্টিতে এন্ট্রি হয় আমাদের গল্পের আসল টুইস্টের। আগমন ঘটে মজনুদার। এই মজনুদারই হতে চলেছে রাইজের জীবনের সব থেকে বড় কাটা, কারণ সে আইনের লোক আর রাইজ বেআইনি ধান্দার রাজা। এখান থেকেই শুরু হয় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের নতুন অধ্যায়। গল্পের মোড় এবার একদম ঘুরে যায় যখন এসপি মজনুদার সেই হাই প্রোফাইল পার্টিতে হানা দেয়। সেখানে সবার সামনেই চলছিল দামি সব বিদেশি লাল পানির ফোয়ারা। মজনুদার এক মুহূর্ত দেরি না করে পার্টির সবাইকে অ্যারেস্ট করে ফেলে। পরদিন সকালে উপর মহলের বড় কর্তারা তাকে ডেকে ধমক দেয় এবং সবাইকে ছেড়ে দিতে বলে, কিন্তু মজনুদারও হার কিপটে আর জেদি পুলিশ। সে সাফ জানিয়ে দেয়, সবাইকে ছেড়ে দেব, তবে সেটা আপনারা কাগজে লিখে দিন। ফলস্বরূপ তার সততার পুরস্কার হিসেবে তাকে রাইটিংয়ের ট্রান্সফার লেটার ধরিয়ে দেওয়া হয়। কিন্তু মজনুদার দমে যাওয়ার পাত্র নন। এদিকে রাইজের জীবনে বসন্তের হাওয়া লাগে। একদিন ক্রিকেট খেলার সময় রাইজের একটা শট সরাসরি পাশের এক বাড়ির ভেতর গিয়ে পড়ে। বল আনার উসিলায় রাইজ যখন সেই বাড়িতে ঢোকে তখনই পর্দায় এন্ট্রি হয় সুন্দরী আসিয়া, অর্থাৎ মাহিরা খানের। আসিয়াকে দেখেই রাইজের মনের ভেতরটা যেন গিটার বেজে ওঠে। শুরু হয় তাদের মিষ্টি এক প্রেমের গল্প, কিন্তু এই প্রেমের মাঝেই খবর আসে মজনুদারের বদলি হয়ে গেছে খোদ রাইজের এলাকা ফতেপুরায়। মজনুদার সেখানে এসে চার্জ নেওয়ার পরপরই পুরনো ইন্সপেক্টর তাকে তেল মারার জন্য রাম, হুইস্কি, ভদকার অফার দেয়। মজনুদার তাকে একটা কাগজ আর কলম এগিয়ে দিয়ে শান্ত গলায় বলে, হয় নিজের ইস্তফা লেখুন, না হয় আড্ডার ঠিকানাগুলো দিন। শহরে ঢুকেই মজনুদার প্রথম যে ট্রাকটা ধরে সেটা ছিল জয়রাজ শেঠের। সে মিডিয়াকে ডেকে ঘটা করে সেই লাল পানির বোতলগুলোর ওপর দিয়ে রোড ট্রলার চালিয়ে দেয়। এরপর সে রাইজকে থানায় ডেকে পাঠায়। রাইজকে সে সাফ জানিয়ে দেয়, যেটাকে তুই ধান্দা বলিস সেটা আসলে ক্রাইম। থানায় দুজনের মধ্যে শুরু হয় এক ঠান্ডা
যুদ্ধ। মজনুদার 1 কাপ চা নিয়ে আধা কাপ নিজে নেয় আর বাকিটা রাইসকে দিয়ে বলে, থানায় চায়ের অভ্যাস করে নে, না হলে ব্যবসা বন্ধ কর, আমি তোর নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেব। কিন্তু রাইস সেই আধা খাওয়া চায়ের কাপ রেখেই গটগট করে থানা থেকে বেরিয়ে আসে। রাইস বুঝতে পারে এবার ধান্দার স্টাইল বদলাতে হবে। সে সাদিক আর বন্ধুদের নিয়ে এক মাস্টার প্ল্যান বানায়। সে লাল পানির বিশাল ট্রাকগুলোকে মাঝ রাস্তায় আটকে দেয় এবং সেখান থেকে মাল নামিয়ে ছোট ছোট 5টা আলাদা গাড়িতে করে ভিন্ন ভিন্ন রুটে পাঠিয়ে দেয়। মজনুদার যখন মাঝ রাস্তায় রাইসের ট্রাক ধরে তখন দেখে সেখানে লাল পানির বদলে কেবল আধা কাপ চা রাখা আছে, অর্থাৎ রাইস তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পুরো এলাকার লাল পানির কারবারিরা মজনুদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে। তখন জয়রাজ শেঠ বলে, আমাদের সবাইকে এক হতে হবে। তৈরি হয় এক শক্তিশালী গ্রুপ যাকে বলা হয় সিন্ডিকেট। রাইস এই সিন্ডিকেটে যোগ দিতে রাজি হয়, তবে এক শর্তে, সেই হবে এই সিন্ডিকেটের চেয়ারম্যান। জয়রাজ তাকে 3 সপ্তাহের সময় দেয় নিজেকে প্রমাণ করার জন্য। রাইজও ঘড়ির দিকে তাকিয়ে নিজের স্টাইলের চ্যালেঞ্জটা লুফে নেয়। মজনুদার যখন খবর পায় যে রাইজের মাল ফতেপুরায় ঢুকছে, সে তখন চারদিকে কড়া নজরবন্দি করে ফেলে। সাদিক এই বিষয়ে কথা রাইজকে জানায়, কিন্তু রাইজ তো রাইজই, সে সড়ক পথ বাদ দিয়ে তার সমস্ত মাল নৌকায় করে সমুদ্র পথে নিয়ে আসে। মজনুদার ব্রিজের ওপর দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, আর রাইজ তার নাকের ডগা দিয়ে সমুদ্রের নিচ দিয়ে রাজার মতো পার হয়ে যায়। এই চালের মাধ্যমেই রাইস প্রমাণ করে দিল ফতেপুরার আসল সুলতান সেই। রাইসের এই দুঃসাহসিক চালে তাকে পর্দার আড়াল থেকে সাহায্য করছিল কমলা শেঠ নামের এক প্রভাবশালী ব্যক্তি। কমলা শেঠের আশীর্বাদ পাওয়া মানেই হলো রাইসের ব্যবসার পরিধি এখন আকাশচুম্বী হতে চলেছে। কিন্তু রাইসের এই জয় জয়কার জয়রাজ শেঠের একদম সহ্য হচ্ছিল না। সে ঠিক করলো পথের কাঁটাকে চিরতরে সরিয়ে দেবে। জয়রাজ রাইসকে শেষ করার জন্য এক ভাড়াটে খনি পাঠায়, কিন্তু রাইসের চোখ এড়ানোকে এত সহজ। রাইস তাদেরকে দেখে ফেলে এবং শুরু হয় এক শ্বাসরুদ্ধ ধাওয়া পাল্টা ধাওয়া। অনেক কসরতের পর রাইস সেই লোকটাকে ধরে ফেলে এবং নিজের হাতেই তাকে খতম করে দেয়। আর এই খবর কানে যেতেই মজনুদার আবারও অ্যাকশনে ফিরে আসে। সে রাইজের সমস্ত আড্ডায় তল্লাশি চালায়। মজনুদার রাইসকে স্পষ্ট বলে দেয়, তোকে তো ধরলাম, এবার প্রমাণও আমিই খুঁজে বের করব। কিন্তু রাইস একা নয়, তার পেছনে আছে মুম্বাইয়ের ডন মুসা। রাইস যখন তার স্ত্রীর সাথে খুশির মুহূর্ত কাটাচ্ছিল, আর হ্যাঁ, সিনেমায় এই বিষয়টা স্কিপ করা হয়েছে, পরবর্তীতে কিন্তু রাইস সেই আসিয়া যাকে দেখে তার মনে লাড্ডু ফুটেছিল, প্রেমে পড়েছিল, সেই মেয়েটাকে কিন্তু বিয়ে করেছে। বর্তমানে সে তার স্ত্রী। তখনই মুসা ভাইয়ের ফোন আসে। মুসা তাকে আসল সত্যিটা জানিয়ে দেয় যে লোকটা তাকে শেষ করতে এসেছিল সে আর কেউ নয়, স্বয়ং তার পুরনো গুরু জয়রাজ শেঠ। গুরুর এই বিশ্বাসঘাতকতা রাইজের ভেতরে একদম দাবানল জ্বালিয়ে দেয়। সেই রাতেই রাইজ হাজির হয় জয়রাজের ক্লাবে, যেখানে তখন এই লায়লা লায়লা গানের উদ্যম নাচ চলছে। ভিড়ের মাঝে নিজেকে লুকিয়ে রাইজ লক্ষ্য স্থির করে। জয়রাজের কাছে পৌঁছানোর ঠিক আগেই সে এক ড্যান্সারের কোমরের বেল্ট থেকে নিজের অস্ত্রটা বের করে নেয়। এরপর শুরু হয় এক বীভৎস লড়াই। রাইজ একাই জয়রাজের সব দেহরক্ষীকে শেষ করে সামনে এগিয়ে দাঁড়ায়। যখন দুজন মুখোমুখি হয়, জয়রাজ নিজের কৃতকর্মের লজ্জায় রাইজের চোখে চোখ রাখতে পারছিল না। সেই মুহূর্তে রাইজের চোখের সামনে ভেসে ওঠে তার ছোটবেলা, জয়রাজের সাথে কাটানো সেই দিনগুলো। কিন্তু ধান্দার দুনিয়ায় আবেগের কোনো জায়গা নেই। রাইজ নিজের হাতেই জয়রাজকে শেষ করে দেয়। তবে বাড়িতে ফেরার পর রাইজ নিজেই নিজের সাথে যুদ্ধ করছিল। সে আয়নায় নিজের চোখের দিকে তাকাতে পারছিল না, কিন্তু তার স্ত্রী তাকে সামলে নেয় এবং সাহস যোগায়। ফতেপুরায় জয়রাজের খুনের ঘটনার পর পুলিশের ওপর চাপ সৃষ্টি হয়, যার ফলে মজনুদারকে আবারও ট্রান্সফার করিয়ে দেওয়া হয়। এখন রাইজকে আটকানোর মতো আর কেউ নেই। সে নিজের রাজত্বকে আরো বিশাল করে তোলে। পুলিশের রেড থেকে বাঁচতে সে এক অদ্ভুত বুদ্ধি বের করে। প্রতি মাসের শেষে সে নিজেই একটা লাল পানি ভর্তি ট্রাক পুলিশকে ধরিয়ে দিত, যাতে পুলিশ খাতা কলমে তাদের কাজ দেখাতে পারে। এমনকি সে স্টাইল করে পুলিশের সাথে ছবি তুলে খবরের কাগজে ছাপিয়ে দিত। রাইজের দাপট বাড়লেও সে সাধারণ মানুষের কথা ভুলে যায়নি। তার মহল্লার মহিলারা যখন অভাবের অভিযোগ নিয়ে আসে, রাইজ তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। সে তাদের কাপড়ের থলি সেলাই করার কাজ দেয় এবং থলির ভেতরে লাল পানির বোতল লুকিয়ে সে এখন হোম ডেলিভারি করতেও শুরু করে। এভাবে দিন কাটতে থাকে এবং এক সময় রাইজের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। রাইজ এতটাই বেপরোয়া যে সেই খুশির মিষ্টি সে খোদ মজনুদারের কাছেও পাঠিয়ে দেয়। কিন্তু সবকিছুর মাঝেই হঠাৎ একদিন তার মহল্লার এক মিল শ্রমিক নিজেকে শেষ করে দেয়। যখন রাইজ এর কারণ খুঁজতে যায়, তখন বেরিয়ে আসে এক নতুন গল্প। সে জানতে পারে মিল বন্ধ হয়ে যাওয়ায় লোকটা ঋণে ডুবে গিয়েছিল। মালিক শ্রমিকদের পাওনা দিতে অস্বীকার করায় সে এই পথ বেছে নেয়। ওই শ্রমিকের বিধবা স্ত্রী যখন রাইজের সামনে কান্নায় ভেঙে পড়ে, তখন রাইজ ঠিক থাকতে পারে না। সেই রাতে রাইজ আর সাদিক মিলে মিল মালিকের কাছে যায়। প্রথমে রাইজ খুব ভদ্রভাবে তাকে অনুরোধ করে যেন গরিব শ্রমিকদের হকের টাকা বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু অহংকারী মালিক যখন সাফ মানা করে দেয়, তখন রাইজ তার আসল রূপ দেখায়। রাইজ তাকে সোজাসুজি অফার দেয়, সে তাকে টাকা দেবে যেন মালিক মিল থেকে সরে দাঁড়ায়, কিন্তু শর্ত একটাই, শ্রমিকরা তাদের প্রতিটা পয়সা ফেরত পাবে। রাইজের চাপের মুখে মালিক মাথা নত করতে বাধ্য হয়। পরের দিন সেই শ্রমিকেরা খুশিতে রাইজের বাচ্চার জন্য সুন্দর একটা দোলনা নিয়ে আসে। তারা রাইজকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে ধন্যবাদ জানায়, কারণ রাইজের জন্যই আজ তাদের ঘরে অন্ন জুটেছে। এরপর রাইজ এক বিশাল পার্টির আয়োজন করে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী অর্থাৎ সিএম
সিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন। রাইজের প্রভাব তখন এতটাই যে সরাসরি সিএম এর সাথে ডিল করে। রাইস প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখল করা জমি উদ্ধার করে দেওয়ার দায়িত্ব নেয়, যেখান থেকে রাইস পাবে লাভের পুরো 30%। কিন্তু অন্যদিকে মজনুদার বসে নেই, সে কমলা শেঠের আড্ডায় হানা দেয় এবং হাতে নাতে ধরে 10 বছরের জেলের ব্যবস্থা করে দেয়। রাইস যখন সিএমকে মজনুদারকে নিয়ন্ত্রণ করতে বলে তখন সিএম উল্টো ভয় পেয়ে যায়। সে বলে, মজনুদার এমন এক অফিসার যে কাল আমার দরজায় কড়া নাড়তেও দ্বিধা করবে না, তাই আমাকেও সাবধান থাকতে হবে। তাই আবারও মজনুদারের বদলি করা হয় ফাতেপুরার এক পুরনো কন্ট্রোল রুমে, যেন সে পুরনো ফাইল নিয়ে দিন কাটাতে পারে। কিন্তু ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে তা কেউ জানে না। সেখানে মজনুদার এক অত্যাধুনিক ফোন ট্যাপ করার মেশিন পেয়ে যায়। সে রাইস আর তার ব্যবসার সাথে জড়িত সমস্ত ফোন লাইনের সাথে ওই মেশিনটা কানেক্ট করে দেয়। রাইস যখন তার স্বপ্নের প্রজেক্ট আপনি দুনিয়া ইউজিং স্কিম নিয়ে ব্যস্ত, 200 একর জমির ওপর সে গরিবদের জন্য ঘর বানানোর কাজ শুরু করে দেয়। গল্পের নতুন মোড় আসে যখন পাশা নামের এক রাজনৈতিক নেতা তার লালপানি মুক্ত গুজরাট যাত্রা রাইজের এলাকার ওপর দিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়। রাইস পাশাকে ফোন করে অনুরোধ করে যেন সে রুটটা বদলে নেয়, কারণ এতে রাইজের ব্যবসার মারাত্মক ক্ষতি হতে পারে। কিন্তু পাশা অহংকারে অন্ধ হয়ে রাইজের কথা শোনে না। রাইজ রাগের মাথায় তাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে বসে। এদিকে মজনুদার আড়ি পেতে তাদের সব কথা শুনে ফেলে এবং পরদিন খবরের কাগজে বড় করে হেডলাইনে ছাপিয়ে দেয় যে রাইস পাশাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। পরের দিন যখন পাশার যাত্রা রাইজের মহল্লায় এসে পৌঁছায় তখন রাইস তার দলবল নিয়ে মাঝ রাস্তায় জমের মতো দাঁড়িয়ে থাকে, দুপক্ষই মারমুখী অবস্থানে। রাইস হঠাৎ করে রাস্তার ওপর শত শত লাল পানির বোতল ছুঁড়ে মারতে শুরু করে। এরপর সে শান্তভাবে একটা ঝুলন্ত মশাল সেই লাল পানির ওপর ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো রাস্তা দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের সেই লেলিহান শিখা দেখে পাশার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা। আগুনের সেই দেয়াল পেরিয়ে যাত্রা এগিয়ে নেওয়া অসম্ভব ছিল। আর ঠিক তখনই শুরু হয় চূড়ান্ত সংঘাত। রাইস বুঝিয়ে দেয় যে তার এলাকায় সে ছাড়া আর কারো হুকুম চলবে না। একদিকে মজনুদারের পাতা ফাঁদ আর অন্যদিকে রাইজের এই বেপরোয়া জেদ, সব মিলিয়ে ফাতেপুরার আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। লড়াই এখন কেবল ব্যবসার নয়, লড়াই এখন অস্তিত্ব রক্ষার। এক রহস্যময় উত্তেজনায় ঘেরা এই সংঘাতের শেষ কোথায় সেটা দেখার জন্য সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে শুরু করে। রাস্তার উপর জ্বলন্ত লাল পানির আগুন আর চারিদিকে উত্তপ্ত জনতা পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাধারণ মানুষ আর রাইজের সাঙ্গপাঙ্গরা মিলে পুলিশ বাহিনীর উপর চড়াও হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চারিদিকে তখন দাঙ্গার কালো ধোঁয়া, আর সেই ধোঁয়ার বুক চিরে রাজার মতো এন্ট্রি নেয় রাইস। সেই সোজা গিয়ে পাশার কলার চেপে ধরে, তার মুখের ওপর মাইকটা ছুঁড়ে মারে। রাইস গর্জে উঠে বলে, তোর তো দেমাগ বেশি, তোরে না কইছিলাম যাত্রা বের করিস না, আমার ধান্দার লোকসান আমি সহ্য করি না। এই ভয়াবহ দাঙ্গার পর চারদিক থেকে মিডিয়ার প্রেশার আসতে শুরু করে খোদ সিএম এর ওপর। সিএম রাইজের সাথে দেখা করে তাকে প্রস্তাব দেয়, রাইস পরিস্থিতি শান্ত করতে তোকে কদিন জেলে যেতেই হবে, তবে চিন্তা করিস না, জেলের ভেতর তুই সব রাজকীয় সুবিধা পাবি, ওখান থেকেই ধান্দা চালাবি, আমি তোর সাথে আছি। সিএম এর মিষ্টি কথায় ভুলেই রাইস রাজি হয়ে যায় এবং জেলে চলে যায়। কিন্তু রাজনীতির খেলা বড়ই অদ্ভুত। একদিন সকালে মজনুদারের খবরের কাগজ হাতে সোজা জেলের ভেতরে রাইজের কাছে গিয়ে হাজির হয়। সেই কাগজ দেখে রাইজের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সিএম আর পাশা এক হয়ে হাত মিলিয়েছে আর রাইসকে তারা মাঝ রাস্তায় ফেলে দিয়েছে। এখন চাইলেও রাইস জেল থেকে বের হতে পারবে না। তবে রাইস তো দমে যাওয়ার পাত্র নয়। সে সাদিক আর আসিয়াকে ডেকে পাঠায় এবং জেল থেকে ইলেকশন লড়ার ঘোষণা দেয়। সাদিক ভয় পেয়ে বলে, ভাই এটা তো চারটিখানি কথা নয়, আর টাকা আর ভোট দুটোই লাগবে। রাইস আত্মবিশ্বাসের সাথে বলে, টাকার ব্যবস্থা তোরা কর আর ভোট আমি জোগাড় করব। আমি এই মহল্লার মানুষের জন্য যা করেছি তাতে এই ভোট আমি জিতবো। শুরু হয় রাইজের রাজনীতির নতুন ইনিংস। তার পার্টির প্রতীক হয় ঘুড়ি। চারিদিকে রাইজের পোস্টার আর ফেস্টুনে ছেয়ে যায়। আসিয়া নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে শুরু করে। ভোটের দিন দেখা গেল মানুষ শুধু ভোটই দিচ্ছে না, তারা তাদের মাসিয়ার জন্য দোয়াও করছে। রেজাল্ট বেরোলে দেখা যায় রাইস বিপুল ভোটে জয়ী হয়েছে। এমএলএ হওয়ার সুবাদে রাইস এখন জামিনে মুক্ত। জেলের গেটে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে আসে। ফাতেপুরায় ফিরে আসার পর রাইসকে নিয়ে শুরু হয় এক বিশাল উৎসব। জেল থেকে বের হয়েই রাইস তার স্ত্রীকে নিয়ে তার স্বপ্নের প্রজেক্ট আপনি দুনিয়া দেখাতে নিয়ে যায়। সে আবেগী গলায় বলে, এখানে কারো পেটে খিদে থাকবে না, অভাবের তাড়না থাকবে না, এখানকার প্রতিটি সকাল হবে ঈদের মতো আর প্রতিটি রাত হবে দেওয়ালির মতো। মহল্লার মানুষ এই স্কিম দেখে খুশি হয় ঠিকই, কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, এত টাকা তারা কোথায় পাবে। রাইস তাদের আশ্বস্ত করে বলে, তোমাদের এখন মাত্র অর্ধেক টাকা দিতে হবে, বাকি টাকা আগামী 10 বছর ধরে কিস্তিতে শোধ করো, আর প্রথম দিন থেকেই তোমরা এই ঘরের মালিক হবে। মানুষের আনন্দের সীমা থাকলো না। পরের দিন থেকেই সবাই টাকা জমা দিতে শুরু করে আর আপনি দুনিয়ার কাজ পুরো দমে চলতে থাকে। আসলে রাইস অবশ্য অনৈতিক পথে বিষয়টা শুরু করেছিল, কিন্তু সে এখন নৈতিক পথে এগিয়ে যাচ্ছে। গল্পের এই পর্যায়ে এসে দেখা যায় মজনুদার এখন এসপি ক্রাইম আর রাইস হলো একজন প্রভাবশালী এমএলএ। ক্ষমতার এই অসম লড়াইয়ে যখন তাদের আবারও দেখা হয় তখন বাতাসের সেই টান টান উত্তেজনা দেখে বোঝাই যাচ্ছিল এবার সংঘাত আরো গভীর হতে চলেছে। মজনুদার আর রাইসের যখন আবারও দেখা হয় তখন তাদের মধ্যে কথাবার্তা
কথাবার্তা ছিল একদম মাপা। মজনুদার খুবই শান্ত গলায় রাইসকে বুঝিয়ে দেয় যে এইবার তো তার ট্রান্সফার হয়নি, তার পেছনে রাইজের কোনো হাত নেই। রাইজও দাপটের সাথে উত্তর দেয় সে সেটা ভালো করেই জানে, কিন্তু মজনুদার যাওয়ার আগে একটা বড় সতর্কবাণী দিয়ে যায় যে সে বলে আমাকে শুধু একটা সুযোগ দিস রাইস, এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আসলে মজনুদার জানতো যে এখন আর সিএম এর আশীর্বাদ রাইজের ওপর নেই, সে এখন একা। ঠিক সেই সময় উত্তরপ্রদেশ থেকে এক ভয়াবহ খবর আসে। দাঙ্গাকারীরা একটা ট্রেন পুড়িয়ে দিয়েছে যেখানে অনেক নিরীহ মানুষ মারা গেছে। মুহূর্তের মধ্যেই পুরো দেশ উত্তপ্ত হয়ে ওঠে, চারদিকে দাঙ্গা আর কারফিউ শুরু হয়ে যায়। এই কঠিন সময়েও রাইস তার মনুষ্যত্ব হারায়নি। সে নিজের টাকায় হাজার হাজার মানুষের জন্য খাবার বানায় এবং পুলিশের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে সেই খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। রাইজের কাছে হিন্দু বা মুসলমান বলে কোনো ভেদাভেদ ছিল না, তার কাছে বড় ছিল মানুষের পেট। কিন্তু ওদিকে সিএম আর পাশা মিলে এক নোংরা চাল চাললো। তারা সেই আপনি দুনিয়া প্রজেক্টের জমিতে রাতারাতি গ্রিন জোন ঘোষণা করে দেয়, অর্থাৎ যেখানে মানুষের স্বপ্ন আর ঘরবাড়ি হওয়ার কথা ছিল সেখানে এখন কেবল চাষাবাদ হবে। এখন এক ঝটকায় রাইজের তিলে তিলে গড়া স্বপ্ন তছনছ হয়ে যায়। তার উপর ইলেকশন, মানুষের খাবার আর প্রজেক্টের পেছনে টাকা খরচ করতে করতে রাইজের তিজুরি এখন প্রায় খালি। সে যখন সাদিকের কাছে হিসাব চায় তখন সাদিক জানায় যে তাদের সব জমানো টাকা শেষ হয়ে গেছে। রাইস যেন পাগল হয়ে যাচ্ছিল, কারণ প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ায় এখন মানুষকে তাদের কষ্টের টাকা ফেরত দিতে হবে। এই প্রথম ফতেপুরার সুলতান নিজেকে বড় অসহায় অনুভব করে। সে যখন অস্থির হয়ে রাস্তায় বের হয় তখন তার মহল্লার এক সাধারণ মানুষ হাসি মুখে তাকে সালাম দেয়। সেই ভালোবাসা দেখে রাইসের ভেতরটা কান্নায় ভেঙে পড়ে। সে বাড়ি ফিরে তার স্ত্রীর কোলে মাথা রেখে অঝরে কাঁদতে থাকে। টাকার পাহাড় গড়তে গিয়ে সে রাইস এখন ঋণের সাগরে ডুবে গেছে। উপায়ন্তর না দেখে সে আবারও মুম্বাইয়ের ডন মুসা ভাইয়ের কাছে হাত পাততে বাধ্য হয়। মুসা বুঝতে পারে যে রাইস এখন নিরুপায়। সে দয়া দেখানোর ভঙ্গিতে বলে আমি তোকে কর্জ দেব না, তবে একটা কাজ দিতে পারি। বাধ্য হয়ে রাইস মুসার সোনা পাচারের ডিলটা মেনে নেয়। সে সোনার বিস্কুটের সাথে কালো রঙের এক ধরনের আজব প্যাকিং ম্যাটেরিয়াল ছিল। নবাব রাইসকে বুঝিয়ে দেয় যে এটা কেবল সোনা নিরাপদে রাখার প্যাকিং। এই কাজের বিনিময়ে রাইস এক ব্যাগ ভর্তি টাকা পায়। টাকা পেয়ে রাইস আর সাদিক যেন আকাশের চাঁদ হাতে পায়। তারা মহল্লার প্রতিটি মানুষের পাওনা টাকা কড়াই গন্ডায় মিটিয়ে দেয়। মানুষের চোখে রাইসের সম্মান আরও বেড়ে যায়। চারিদিকে আবারও রাইসের জয় জয়কার। রাইস ভেবেছিল তার সব বিপদ কেটে গেছে এবং সে শান্তিতে দিন কাটাতে পারবে, কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস তখনও তার অগোচর অপেক্ষা করছিল। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে হঠাৎ করে একের পর এক সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। তদন্তে নেমে আসে এক হাড় হিম করা সত্য, যেটাকে রাইস প্যাকিং ম্যাটেরিয়াল ভেবেছিল সেটা আসলে ছিল ভয়ঙ্কর RDX। নিজের অজান্তেই শত শত মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ভেবে রাইসের পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনুশোচনায় দগ্ধ হয়ে সে বারবার তার খোদাকে ডাকতে শুরু করে। ওদিকে অপরাধবোধ সইতে না পেরে কমলা শেঠ নিজেকে শেষ করে দেয়। মজনুদার জানতো রাইসকে মারার জন্য কোনো পারোয়ানা লাগবে না, তার নিজের বিবেকই তাকে টেনে আনবে। রাইস বুঝতে পারে তার সময় ফুরিয়ে এসেছে। সে সাদিককে ডেকে তার স্ত্রী আর সন্তানকে নিরাপদ কোথাও পাঠিয়ে দেয়। এরপর নিজের বন্দুকটা হাতে নিয়ে সে কোথায় যায় জানেন? সোজাসুজি মুম্বাইয়ের মুসা ভাইয়ের ডেরায়। ওদিকে মজনুদার রাইসের খোঁজ পেতেই তার সব বিশ্বস্ত লোকেদের ওপর অমানসিক অত্যাচার শুরু করে দেয়। রাইস যখন মুসার সামনে গিয়ে দাঁড়ায়, মুসা খুব তাচ্ছিল্যের সাথে বলে তুই তো অনেক পুণ্যের কাজ করেছিস, সোজা জান্নাতে যাবি। রাইস চোখে আগুন নিয়ে উত্তর দেয় নিষ্পাপ মানুষদের মেরে জান্নাত পাওয়া যায় না মুসা ভাই। মুসা যখন তাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অফার দেয়, রাইস সাফ জানিয়ে দেয় সে নিজেও যাবে না আর কাউকে যেতেও দেবে না। ক্ষিপ্ত হয়ে মুসা তার লোকেদের হুকুম দেয় ঠোক দে ব্যাটারিকো। শুরু হয় এক অসম লড়াই। মুসা গুলি চালানোর আগে রাইজের হাতের গুলি তাকে কাবু করে ফেলে। একাই মুসা সব গুন্ডাদের নিকেশ করে মুসার সামনে গিয়ে বসে। মুসার চোখে চোখ রেখে জীবনের শেষবারের মতো গর্জে ওঠে ব্যাটারি নেহি বলেগা। এরপর নিজের চশমার ফ্রেমের ডাটা দিয়ে মুসার গলায় আঘাত করে তাকে চিরতরে শেষ করে দেয়। সেখান থেকেই বেরিয়ে সে সোজা ফোন করে তার ছোটবেলার সেই চশমাওয়ালা ডাক্তারকে, যাকে সে বাবার মতো মানত। এরপর সাদিকের সাথে ফোনে কথা বলে জানতে পারে বাড়িতে এখনো পুলিশ আসেনি। রাইস বলে আমি আসছি, কিন্তু সে জানতো না মজনুদার তখন তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। রাইজের আসার খবর পেয়ে পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে এবং মজনুদার দেখা মাত্রই গুলির নির্দেশ দেয়। কিন্তু রাইস তো রাইজই, সে একাই স্যারেন্ডার করতে আসেনি, সাথে করে নিয়ে এসেছে এক ঝাঁক মিডিয়া। মজনুদার বাধ্য হয়ে নিজের অর্ডার ক্যান্সেল করে। স্যারেন্ডার করার আগে রাইস শেষবারের মতো সাদিককে জড়িয়ে ধরে হাসে। তার স্ত্রী আর সন্তানদেরকে শেষ বিদায় জানিয়ে সে পুলিশের গাড়িতে গিয়ে ওঠে। পুলিশ তাকে শহর থেকে অনেক দূরে এক নির্জন প্রান্তরে নিয়ে যায়। মজনুদার অবাক হয়ে জিজ্ঞাসা করে তোর সাথে কি হতে চলেছে, সেটা জেনেও তুই কেন ফিরে এলি? রাইস শান্ত গলায় জবাব দেয় আসতেই হতো, না হলে তোমরা আমার লোকগুলোকে ছাড়তে না। সে নিজের ঘড়ি আর লকেটটা খুলে মজনুদারের হাতে দিয়ে বলে এটা আমার বিবিকে দিয়ে দিও আর সত্যিটা বলে দিও। অর্থাৎ রাইস চায় তার পরিবার জানুক সে মারা গেছে। এরপর আসে সেই ইনকাউন্টারের মুহূর্ত। রাইস কাপুরুষের মতো পিঠে নয় বরং বুক পেতে সামনে থেকে গুলি খাওয়ার কথা বলে। জীবনের শেষ মুহূর্তে মানুষের নাকি তার শুরুর কথা মনে পড়ে। মজনুদার যখন প্রথম গুলিটা চালায়, রাইসের কানে তার মায়ের সেই ধান্দার ধর্মের কথাগুলো বাজতে থাকে। দ্বিতীয় গুলিতে মনে পড়ে যায় তার প্রাণের বন্ধু সাদিক
মালিকের কথা। আর তৃতীয় গুলির সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে তার স্ত্রী আর ছোট্ট বাচ্চার মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে ফতেপুরের রাজা রাইস। পুলিশ তাকে ওখানেই ফেলে রেখে চলে যায়। এই মর্মান্তিক পরিণতির মাধ্যমেই শেষ হয় এক ডনের উত্থান আর পতনের এই মহাকাব্য। শাহরুখের এই সিনেমাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাথে এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর অবশেষে ভিডিওটা আপনি এতক্ষণ দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।